আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিপাদন। এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্রটা প্রতিপাদন করব। তো চলুন আমরা শুরু করি। আমাদের এখানে যেভাবে শুরু করতে হবে, আমি আপনাদের বলে নিয়েছিলাম যে যখন কোনো সমীকরণ প্রতিপাদন করতে বলবে পরীক্ষায় এরকম আসলে আপনাদের এক লাইন বা দেড় লাইন বা দুই লাইনে একটু বর্ণনা দিতে হয়। তো বর্ণনাটা কি? ধরা যাক সূর্যের ভর, যেহেতু আসলে কেপলারের সূত্রটা আসলে সূর্য কেন্দ্রিক একটা সূত্র বা ফর্মুলা, যেটা গ্রহ এবং সূর্যের মধ্যেই কিন্তু সম্পর্কিত। অর্থাৎ সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে গ্রহগুলো ঘোরে। তাহলে সূর্য এখানে মাস্ট আসতেছে, এটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না। এই জন্য আমরা অলওয়েজ দেখতেছি যে সূর্যের ভরটা কিন্তু আমাদের ইকুয়েশনে কোনো না কোনোভাবেই থেকে যাচ্ছে। অর্থাৎ এই জন্য আমরা বলতে পারি, ধরা যাক সূর্যের ভর হচ্ছে এম এস। এম হচ্ছে কি? এম হচ্ছে ম্যাস। ম্যাসের মানে সংক্ষিপ্ত আকারে প্রথম অক্ষর, আর এস মানে হচ্ছে সান। সান মানে হচ্ছে সূর্য। তো এই সূর্যর এস এর কারণে ছোট্ট করে একটা এম এর নিচে, অর্থাৎ এম এই নিচে এস দেওয়া আছে। এই এসটা বলছে যে সান অফ ম্যাস, অর্থাৎ মাস অফ সান মানে সূর্যের ভর। এই জন্য এটাকে এইভাবে লেখা হয়েছে, আর কিছুই না। এবং সূর্যকে কেন্দ্র করে যেই গ্রহটা ঘুরতেছে তারও তো একটা ভর থাকবে, সেটা হচ্ছে এম ভরের কোনো গ্রহ, এবং সে কতটুকু দূরত্ব নিয়ে ঘুরতেছে অর্থাৎ ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে। অবশ্যই এখানে উপবৃত্তাকার আমরা উল্লেখ করিনি, বৃত্তাকার পথই ধরলাম। এবং তার হচ্ছে রৈখিক দ্রুতিটা কি থাকবে? বি সুষম রৈখিক দ্রুতিতে আবর্তন করবে নাকি? আচ্ছা, এখন কেন্দ্রমুখী বলের সমীকরণ কিন্তু আমরা জানি, গ্রহের কেন্দ্রমুখী বল সেটা হচ্ছে এফ সি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। দেখুন অনেক সময় এফ দ্বারাও শুধু এইভাবে লেখা হয়, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আবার এখানে লেখা আছে এফ সি সমান সমান এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এতে কোনো সমস্যা নেই, একই। আসলে এখানে সি দ্বারা বোঝাচ্ছে যে সেন্টার, এই এই ফোর্সটা আসলে কেন্দ্রের দিকে আসলে, এই জন্য এটা সি এক্সট্রা করে নিয়ে হয়েছে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে সূর্য ও গ্রহের মধ্যাকার মহাকর্ষ বল থাকবে না। দেখা গেছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা দেখেছিলাম যে যে এইটা যদি হয় সূর্য, তাহলে সূর্যকে কেন্দ্র করে যদি একটা গ্রহ ঘোরে, সে ঘুরতেছে ভালো কথা, বাট তাদের মধ্যাকার সংযোগ সরলরেখা বরাবর একটা মহাকর্ষ বল কাজ করবে না। সেই ফোর্সটাই তো কি? সেই ফোর্সটাই তো এফ, অর্থাৎ নিউটনের ফোর্স, নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে সেই মহাকর্ষ সূত্রটা তো আমাদের আসবে, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু জি এম এস এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই এমএসটা হচ্ছে সূর্যের ভর, এই সূর্যটার ভর, আর এই এমটা হচ্ছে এই গ্রহের ভর, অর্থাৎ এইখানে যে এমটা সেটা, আর এটা হচ্ছে এমএসটা। ঠিক আছে? তাহলে এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত? আর সেই আরটা আর স্কোয়ার, আর মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে জি। অর্থাৎ এখানে হচ্ছে এটা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আসছে। এখন মজার বিষয় হচ্ছে যে কেন্দ্রমুখী বলের কারণে বাইরের দিকে কিন্তু একটা ফোর্স কাজ করে। ঠিক আছে? এইটা হচ্ছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এই এম ভরের একটা গ্রহ, ধরুন এইভাবে ঘুরতেছে। তো এইখানে হচ্ছে মহাকর্ষ বল এফ কাজ করতেছে, এদিকে যেহেতু কাজ করতেছে, ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করবে স্পর্শক বরাবর। আবার গ্রহটা যদি এই পজিশনে থাকে তখন এই দিক বরাবর একটা কাজ করবে, অর্থাৎ সে বাইরের দিকেও একটা কিন্তু ফোর্স কাজ করবে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মহাকর্ষ বল এফ এবং বাইরের দিকে যে ফোর্সটা, সেই দুইটা এফ অর্থাৎ কেন্দ্রমুখী বল যেটা, সেই দুইটা এফ কিন্তু সমান সমান। অর্থাৎ এই এফ এবং এইটার যে এই যে এফ সি, এই দুইটা কিন্তু ইকুয়াল। অর্থাৎ এই এফ আর এফ মিলে যাবে বিধায় আমরা এইখানে একটা সি কিন্তু দিয়েছিলাম। আচ্ছা, এখন তাইলে আমরা বলতে পারি যে এফ সমান সমান কত? এফ সি হবে। এই জন্যই তো দেখা গেছে গ্রহটা সূর্যের মধ্যে ভিতরে এসে পড়ে না, সূর্যকে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে সে অনবরত ঘুরতেই আসে না। কিন্তু যদি যে কোনো একটা ফোর্স যদি বড় হয়ে যেত, যদি কন্ডিশনটা এরকম হয়ে যেত এফ গ্রেটার দেন এফ সি, এরকম যদি হতো, সেই কন্ডিশনের ক্ষেত্রে দেখা যাবে যে গ্রহটা আস্তে 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 তার আবর্তনকাল কমতে 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 কমতে, তার গড় দূরত্ব কমতে কমতে সে এক সময় সূর্যের মধ্যে পতিত হয়ে যেত মহাকর্ষ বলের প্রভাবে। কিন্তু তারা যেহেতু সমান, এই জন্য এই কাজটা আমরা হতে দেখি না, এটা ফলটা দেখি না। তো তাহলে চলুন আমরা এখন বলতে পারি যে তাহলে গতির সাম্যাবস্থায়, অর্থাৎ যেহেতু গতির সাম্যাবস্থা থাকবে,
এফসি সমান সমান এফ থাকবে, আর এফসি হচ্ছে কেন্দ্রমুখী বল যেটা, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জি এম এস বাই এম ডিভাইডেড বাই আর। মনে আছে? এই যে এখানে দুইটা ইকুয়েশন 1 এবং 2, এই দুইটাকে জাস্ট সমান হিসাবে লিখে দেওয়া হয়েছে। এখন এই দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই এমটা আর এই এমটা উভয় পক্ষে সেম জিনিস বাদ হয়ে গেছে, এখানে একটা আর এখানে দুইটার, তাহলে একটা সিঙ্গেল আর থেকে যাবে। তাহলে এইখান থেকে থাকতেছে জি এম এস বাই আর, অর্থাৎ জি এম এস বাই আর, নাকি? আর এইখান থেকে শুধু ভি স্কোয়ারটা থেকে যাচ্ছে, তাহলে শুধু ভি স্কোয়ারটাকে আমরা রেখে দিলাম। এটা হচ্ছে 3 নং সমীকরণ আমাদের। এখন গ্রহের পর্যায়কাল যদি টি হয়, গ্রহটা এটা যদি হয় একটা সূর্য, খেয়াল করেন এই সূর্যটাকে কেন্দ্র করে যখন গ্রহটা ঘোরে, তাহলে এই পজিশন থেকে এই পজিশন যখন আবার এইখানে আসে গ্রহটা, এইটাকে বলা হয় একটা পর্যায় সম্পন্ন হয়েছে। তো এরকম পর্যায়কালটা কতটুকু সময়ব্যাপী, সেইটা হচ্ছে টি এর ভ্যালু। আর পর্যায়কালটাকে আমরা জানি যে তাকে ম্যাথমেটিক্যালি টি ইকুয়ালস টু 2 পাই আর ভি 2 পাই আর ডিভাইডেড বাই বি লেখা যায়, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যে পর্যায়কালের সাথে আমাদের হচ্ছে দ্রুতির একটা সম্পর্ক আছে, টি এবং ভি এর মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটি হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই আর বাই ভি, অথবা ভি সমান সমান 2 পাই আর বাই টি, যে কোনো একটাই আমরা যেটাই বলি না কেন, এইটা আর এটা একই ব্যাপার, কারণ এই টিটাকে এই পাশে আনলে গুণ, বিটা ভগ্নাংশে চলে যাবে। ওকে, তাহলে এই যে টি এর ভ্যালুটা, এইটাকে যদি আমরা স্কোয়ার করি, কেন স্কোয়ার করব? কারণ আমার এইখানে ভেলোসিটির মান মানে বি স্কোয়ার আছে, ফলে আমি যখন স্কোয়ার করব তখন এই নিচের ভিটার মধ্যে স্কোয়ার চলে আসবে। স্কোয়ার চলে আসলে তখন আমি কি করতে পারি, তাকে বাম পক্ষে নিয়ে আসলে আমাদের জন্য ইকুয়েশনটা সহজ হয়ে যাবে। তাহলে স্কোয়ার করলে উভয় পক্ষে, তাহলে এখানে টি স্কোয়ার হয়ে গেল, 2 এর উপর স্কোয়ার করলে 4, পায়ের উপর স্কোয়ার করলে পাই স্কোয়ার, আর উপর স্কোয়ার করলে আর স্কোয়ার, বি এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার। এখন এই বি স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি আর টিটাকে নিচে নামিয়ে দিই, তাহলে এইরকম পজিশনে চলে আসতেছে। এটা হচ্ছে 4 নং। এখন এই 4 নংটার যে মানটা, এই ভ্যালুটাকে আমরা কি করতে পারি, এই 3 নংয়ের বাম পাশে বসিয়ে দিতে পারি। খেয়াল করুন, 4 নংয়ের মান 3 নংয়ে বসিয়ে পাই, তার মানে ভি স্কোয়ারের ভ্যালুটাকে আমরা 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার বসো, তাহলে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। আর ডান পক্ষে আমার জি এম এস বাই আর, এতটুকু অংশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার, আর এখানে জি এম এস বাই 4 পাই স্কোয়ার আর কিউব। কীভাবে হলো? এই যে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ভ্যালুটাকে যখন আমরা সমীকরণের এই পাশে নিয়ে আসব, তখন সেটা গুণ থাকা উপরে থাকার কারণে নিচে চলে আসবে না। নিচে যেহেতু একটা সিঙ্গেল আর অলরেডি ওইখানে অবস্থান করতেছে, ফলে তার সাথে এই আর স্কোয়ারের মানটাকে গুণ করতে হবে, নাকি? এইটা গুণ করলেই হচ্ছে আর কিউবটা চলে আসছে। এই যে দেখেন 4 পাই স্কোয়ার আর কিউব, আর উপরে যা ছিল জি এম এস, আর এটা যেহেতু উপর থেকে মানগুলো সব নিয়ে আসছি, ফলে উপরে কি 1 আর নিচে হচ্ছে টি স্কোয়ার। তো এই হচ্ছে আমার ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে যদি আমি মানে ঘুরিয়ে দিই, ধরেন ব্যাপারটা যদি এরকম থাকে এক্স ডিভাইডেড বাই ওয়াই জেড ডিভাইডেড বাই ডাব্লিউ, এরকম ইকুয়েশন থাকলে আপনারা এই কাজটাও করতে পারবেন, ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই জেড। ধরেন আমার মার্কারটা এইভাবে আছে, আমি মার্কারটাকে কি করে দিলাম, মার্কারটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম, তাহলে আমার ইকুয়েশনটা এইভাবে আছে। তাহলে আমি কি করে দিলাম, নিচের মানগুলোকে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ এই যে টিটাকে উপরে নিয়ে নিলাম, নিচে কি হয়ে গেল, 1 হয়ে গেল, আর এই ভ্যালুটাকে আমি উপরে লিখলাম আর জিএমটাকে নিচে লিখলাম। এখন নিচে আমি 1 লিখলেও যেই কথা, না লিখলেও একই কথা, ফলে আমার এখানে টি এর নিচে আমার আরও 1 লিখতে হবে না, লেখার প্রয়োজন নেই। এখন খেয়াল করেন, এইখানে 4 পাই স্কোয়ার আর জিএমএস, এই যে ভ্যালুটুকু আছে, মানটুকু, এই মানটুকু হচ্ছে ধ্রুবক, অর্থাৎ ধ্রুব সংখ্যা। এখানে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জিএমএস একটি ধ্রুব সংখ্যা। কীভাবে দেখুন, 4 এবং পাই স্কোয়ার, পাইয়ের ভ্যালু 3.1416 ডট 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 এইভাবে যাচ্ছে, তার মানে পায়ের মান একটা ফিক্সড ভ্যালু। আর 4 যেটা 4, ওইটা তো অত গাণিতিকভাবেও ফিক্সড একটা মান, 4 তো কখনো 5 হবে না বা 3 হবে না। তারপরে জি এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মানও তো ফিক্সড। তারপরে হচ্ছে সূর্যের ভর এমএস, সূর্যের ভর তো ফিক্সড, এগুলো তো চেঞ্জেবল মান না,
ফলে এইগুলো যেহেতু পরিবর্তনশীল রাশি না, ফলে এই সবগুলোকে একত্রে আমরা কি করতে পারতেছি, একত্রে আমরা ধ্রুবক বা ধ্রুব সংখ্যা হিসেবে ধরতে পারতেছি। ফলে এখানে চেঞ্জেবল রাশি হচ্ছে পর্যায়কাল কিন্তু চেঞ্জ হয়, এবং গড় দূরত্ব যেটা আর এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। কেমনে চেঞ্জ হয় দেখাই। ধরেন এইখানে যে সূর্যটা ছিল, এখানে যদি একটা গ্রহ থাকে, এই গ্রহটাকে এইভাবে কেন্দ্র করে যখন গ্রহটা কেন্দ্র করে ঘুরবে, তখন এইখান থেকে সরাসরি আর এর ভ্যালু যা আসবে, গ্রহটা যখন এইখানে থাকবে তখন কি আর এর ভ্যালু তখন সেম থাকবে? অবশ্যই না, বেশি যাবে। অর্থাৎ আর লেস দেন আর প্রাইম এরকম হয়ে যাবে। অর্থাৎ আর এর ভ্যালু তো চেঞ্জ আসতেছে, এই যে এখানে আর এর ভ্যালুটা। এখন তার মাথায় স্কোয়ার আছে না কিউব আছে সেটা তো আমার দেখার বিষয় না, সে তো চেঞ্জেবল রাশি। আবার দেখা গেছে যে এইখান থেকে এতটুকু আসতে পর্যায়কাল টি এর ভ্যালু যতটুকু হবে, এইখান থেকে এইখানে আসতে পর্যায়কাল টি এর ভ্যালু কিন্তু তত হবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে টি লেস দেন টি প্রাইম, অর্থাৎ এই জায়গায় এরকম হবে। ঠিক আছে, এইখানে কিন্তু পর্যায়কালটা খুব কমে আসবে, এখানে খুব দ্রুত চলে যাবে, আর এখানে কিন্তু অনেক বেশি লাগবে সময়। তখন দেখা গেছে এই জায়গায় টাইম বেশি, এখানে টাইম কম। এই জন্য টি এবং আর, এই যে টি এবং আর, এই দুইটা ভ্যালুই হচ্ছে পরিবর্তনশীল রাশি। আর পরিবর্তনশীল রাশিকে সমীকরণ থেকে তাড়ানো যায় না, ধ্রুবক ধরা যায় না। যেহেতু বাকিগুলো ধ্রুবক ছিল বিধায় আমরা ধ্রুবক সংখ্যা ধরেছি, এরা যেহেতু ধ্রুবক না, ফলে আমরা বলতে পারি যে এই যে ইকুয়েশনটা, এই এতটুকু সংখ্যাকে যদি আমি ধ্রুবকের মতো ধরি, তাহলে আমি ইকুয়েশনটাকে এইভাবে দাঁড়া করতে পারি। এইটাকে আমি মনে মনে একটা ধ্রুবক কে ধরলাম, ঠিক আছে, ধরলাম কে, তাহলে আমরা কি লিখতে পারি? টি স্কোয়ার সমান সমান কে আর কিউব, এরকম লিখতে পারি না? এখন আমাদের যদি সমানুপাতিক চিহ্ন থাকে, তাহলে আমি যদি সমান চিহ্ন বসাতে চাই, তাহলে কি করতে হয়? সমানুপাতিক তুলে দিয়ে একটা ধ্রুবক আনতে হয়। কিন্তু আমরা এখন সমান চিহ্ন রাখতে চাই না, আমরা এখানে সমানুপাতিক চিহ্ন আনতে চাই। তাহলে সমানুপাতিক চিহ্ন আনলাম, তাহলে কি করতে হবে? সমান চিহ্ন সহ একটা ধ্রুবক তুলে দিতে হবে। সেই ধ্রুবকটাকে এই কে সহ এতটুকু অংশ যখন আমরা তুলে দিব, বাকি যে অংশ পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার ইকুয়েশনের মধ্যে থাকবে। এই জন্য এই বাকি অংশটুকু যেহেতু ধ্রুবক ছিল, এই ধ্রুবক সহ সমান চিহ্ন তুলে দিলে আমার টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব চলে আসতেছে। আর এই যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এটা মানে কি? এটা মানে হচ্ছে গ্রহের আবর্তনকালের বর্গ গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ কেপলারের তৃতীয় সূত্র। তাহলে আমরা বলতে পারি যে গ্রহের আবর্তনকালের বর্গ গ্রহ ও সূর্যের মধ্যবর্তী দূরত্বের ঘনফলের সমানুপাতিক, আর এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। তাহলে আমি আশা করতে পারি যে আপনারা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি পরীক্ষায় আসে কি করবেন আবারও বলে দিই, এইখান থেকে শুরু করবেন লেখা, এবং এইখানে কিন্তু আপনাদের শেষ করতে হবে। এখন এই প্রশ্নটা দেখুন, খেয়াল করুন। এই প্রশ্ন হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের তৃতীয় সূত্র কি করা? প্রতিপাদন করা। এটা হচ্ছে 1 নং কন্ডিশন। তাহলে এটার সাথে কি কি হতে পারে? আরও প্রশ্ন হতে পারে এরকম যে দেখাও যে আচ্ছা, এখানে অনেক সময় বড় হাতের আরও থাকতে পারে, ছোট হাতের আরও থাকতে পারে। যখন বড় হাতের আর থাকবে, আপনারা কি করবেন? এইখানে বড় হাতের আর বসিয়ে দেবেন, আর বাকি সব জায়গায় বড় হাতের আর থাকবে। ঠিক আছে, যদি ছোট হাতের আর থাকে তাহলে তো যেভাবে সলভ করা আছে থাকলো। তো আমরা দেখাচ্ছি এতে। তাহলে দেখুন এখানে একটা প্রশ্ন এইভাবে করতে পারে, দেখাও যে মহাকর্ষ সূত্র হতে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব সূত্রটি পাওয়া যায়। ঠিক আছে, এখন এখানে কোনো কেপলারের কথাটা উল্লেখ নাও করতে পারে, বাট এটা তো কেপলারের সূত্র আপনার বুঝতে হবে। এটা একটা কন্ডিশন গেল। তারপরে আবারও এরকমভাবে বলতে পারে যে দেখাও যে মহাকর্ষ সূত্র থেকে গ্রহের গতি সংক্রান্ত সূত্রগুলো পাওয়া যায়। ঠিক আছে, সেখানে আসলে কেপলারের থার্ড লকেই বোঝাবে। এরকম প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, আপনার বুঝতে হবে যে এই প্রশ্নটা কি ইঙ্গিত করতেছে। যদি এরকম করে তাহলে কিন্তু আপনি সেম অ্যান্সারটা দিতে পারবেন। তো যাই হোক, আমাদের আজকের যে প্রশ্নটা ছিল যে নিউটনের সূত্র থেকে কেপলারের তৃতীয় সূত্র প্রতিপাদন করে দিলাম। এখন যদি বলতো যে কেপলার মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র প্রতিপাদন করো,
ধরেন কোনো কারণে এই তৃতীয় সূত্রটা এটা উল্লেখই করে নাই, ধরেন এটা উল্লেখ করে নাই, তাহলে কি আপনি এই অ্যান্সারটা দিতে পারবেন? এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এটা দিতে পারবেন। মনে রাখবেন, কেপলারের সূত্র প্রতিপাদন করতে বললেই আপনি থার্ড লটাকেই প্রতিপাদন করবেন, কারণ কেপলারের দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্রের কোনো গাণিতিক ব্যাখ্যা ওইভাবে নাই ফার্স্ট ইয়ারের জন্য, সেটা সেকেন্ড ইয়ারে আছে। অর্থাৎ সেকেন্ড ইয়ারে থাকলেও সেখানে ওগুলা খুবই জটিলভাবে আছে, বাট আপনাদের ফার্স্ট ইয়ারে অন্তত এইটা নাই। তাহলে আপনি কি করবেন? অলওয়েজ যদি কেপলারের সূত্র থেকে নিউটনের সূত্র বলে, আপনি থার্ড লটাকেই হিসাব করবেন, অথবা নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র বললেও আপনি তৃতীয় সূত্রটাকেই প্রতিপাদন করবেন। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আজকে এতটুকুই থাকলো, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।